আলাইকুম। আইটেনএসসি লাইভ ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ আমরা তোমাদের চারুপাঠ বইয়ের মিনু গল্পটি নিয়ে আলোচনা করব। এই গল্পটিতে ফুটে উঠেছে একটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ একটি ছোট্ট কিশোরের গল্প। আর আমরা এই গল্পটিতে চলে যাই। আগেই যদি আমরা এই গল্পটির স্পয়লার দিয়ে ফেলি তাহলে হয়তো গল্প সম্পর্কে তোমাদের যে একটা চাহিদা বা একটা আকর্ষণ, সেই আকর্ষণটা হারিয়ে ফেলবো। তাই আমরা চলে যাচ্ছি গল্পটিতে মূলত কি বোঝানো হয়েছে, কোন বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে আমরা গল্পটি পড়ে জেনে নেব। আমরা এখন গল্পটিতে যাচ্ছি। মিনু গল্পটি লিখেছেন বনফুল নামক কোন এক লেখক। বনফুল এর প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। আর এই বলাইচাঁদ মুখোপাধ্যায় একজন ডাক্তার হিসেবে তিনি অনেক লিখেছেন। তিনি কবি হিসেবে অনেকগুলো গল্পের বই লিখেছেন। একজন ডাক্তার, একজন কবি, একই সাথে তিনি দুইটা পেশায় কাজ করতেন। আর পেশা হিসেবে সাহিত্যের দিকটা যদিও সম্পূর্ণ ভিন্ন, কারণ এটা পেশা বলা যায় না। আর তার লেখা অনেকগুলো গল্প, তার জন্ম মৃত্যু সম্পর্কে আজ আমরা জানব। আমরা যে গল্পের সাহায্যে এই লেখকের নাম শুনতে পেয়েছি, জানতে পেরেছি, আমরা প্রথমে লিখব সেই গল্পটির নাম। আমরা এর আগের ক্লাসগুলোতে যেভাবে কবি পরিচিতি বা লেখক পরিচিতি পাঠটি করেছি, ঠিক সেভাবে আজকের পাঠটিও আমরা আলোচনা করছি। প্রথমে আমরা লিখে নিচ্ছি লেখক পরিচিতি। এরপরে আমরা যেই গল্পের মাধ্যমে এই কবি সম্পর্কে জানতে পেরেছি সেই গল্পের নাম হচ্ছে মিনু গল্পটি লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়, যার ছদ্মনাম ছিল বনফুল। তিনি এই ছদ্মনামেই লিখতেন। লেখকের প্রকৃত নাম বা নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। জন্ম তারিখ 1899। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? বিহার, ভারতের বিহারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তার ছদ্মনাম হচ্ছে বনফুল। তার পেশা ছিল ডাক্তার। তিনি একজন ডাক্তার ছিলেন। আর তার অন্যতম উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো আমরা এখানে উল্লেখ করেছি। সেগুলোর মধ্যে ছিল বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্যলোকে, বহুবর্ণ, অনুগামী ইত্যাদি। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো কি কি ছিল? বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্যলোকে, বহুবর্ণ, অনুগামী ইত্যাদি। তিনি অনেক পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পুরস্কার। এটি তার উল্লেখযোগ্য পদ্ম পুরস্কারের মধ্যে একটি। আর তিনি 1979 সালে কলকাতায় মারা গিয়েছিলেন। বিখ্যাত সাহিত্যিকের এই মিনু গল্পটি এখন আমরা জেনে নিব। আর তার আগে আমরা জেনে নিলাম এই বিখ্যাত সাহিত্যিকের জন্ম মৃত্যু ও বিভিন্ন সাহিত্যকর্ম সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মিনু গল্পটিতে। মা মরা মেয়ে মিনু, তার মানে তার মা বেঁচে নেই। জন্মের আগেই তার বাবা মারা গেছে। সে মানুষ হচ্ছে কোনো এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। আমরা জানি যে পিসিমা মানে ফুপিকে বোঝায়। আর তিনি কোনো এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে থাকেন। মাত্র 10 বছর বয়স, কিন্তু তার সব রকমের কাজ করতে পারে সে। এই সব রকম কাজ তার করতে হয়। লোকে বলে যে যোগেন বসাক মহৎ লোক বলে অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছে। যোগেন বসাক হচ্ছে তার এই যে বাড়িতে থাকেন তার মালিক। তো যোগেন বসাককে সবাই মহৎ লোক বলে, কারণ হচ্ছে কোনো একটা এই মিনু বা অনাথ এই বোবা মেয়েটাকে সে আশ্রয় দিয়েছে। বোবা কাদের বলি? যারা হচ্ছে কথা বলতে পারে না, কালা। তো কিন্তু তিনি যে কাজগুলো করে থাকে, পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরি পাওয়া শক্ত হতো তার পক্ষে। মিনু সম্পর্কে
এই ছোট্ট 10 বছর বয়সে অনেক কাজ করে থাকে, অনেক। আর এই কাজগুলো তিনি শুধুমাত্র কোনো টাকা পয়সার প্রত্যাশা করে না, টাকা পয়সার বিনিময়ে না, শুধু খাবার খেয়ে তাদের বাড়িতে থাকেন, এর বিনিময়ে সে সারাক্ষণ কাজ করে থাকে, সব ধরনের কাজে তিনি করে থাকে। তো এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে যে অনেকেই বলে যে এখানে যোগেন বসাকের বাড়িতে সে থাকাতে যোগেন বসাক অনেক ভালো একটা কাজ করতেছে, যে অনেক বাচ্চাটিকে সে আশ্রয় দিয়েছে, কিন্তু তার মতো এত গুণী সারাক্ষণ কাজ করে এরকম একজন কর্মী পাওয়াও কিন্তু তার পক্ষে, যোগেন বসাকের পক্ষে কঠিন ছিল। কারণ সে তো কোনো বেতন নিত না, শুধু খাবার খেত আর থাকতো, এর বিনিময়ে সে সব কাজগুলো করত। বোবা হওয়াতে তার আরও সুবিধা হয়েছে, নীরবে সে সব কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈশ্বর কালাও, চেঁচিয়ে বললে তবে শুনতে পায়। বোবা মানে হচ্ছে যারা কথা বলতে পারে না, আর কালা মানে হচ্ছে যারা কানে শুনতে পারে না, আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে বয়রা বলে থাকি। তো সে একই সাথে কথা বলতে পারে না, আবার কানেও কম শুনে, যার কারণে তার কাজের কোনো অসুবিধা ঘটে না। সে তাকে কেউ বকলেও সে শুনতে পায় না, কেউ রাগ করলেও সে সেটা শুনতে পায় না, কিন্তু সে সব কিছুই বুঝতে পারে। আর তার কথা বলে সে রাগটাকে প্রকাশ করা, কষ্টটাকে প্রকাশ করাও সম্ভব হয় না, কারণ সে কথা বলতে পারে না। তো সব কথা তার শোনারও দরকার হয় না, কারণ সে ঠোঁট নাড়া আর মুখের ভঙ্গি দেখে সব কিছুই বুঝতে পারে। এছাড়া তার আরেকটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না, এমন জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে, যার কোনো মানে হয় না। মিনুর জগৎ তার দৃষ্টির জগৎ, এই দৃষ্টির জগতের ভিতর দিয়েই সে সকল সৃষ্টিকে গ্রহণ করেছে। সে একই সাথে কিন্তু কথা বলতে পারে না, আবার কানেও কম শোনে। তো সে চোখে দেখা পৃথিবীকে সে অনুধাবন করেছে তার নিজের মতো করে। সে কিন্তু কারো কথা শুনতে পাচ্ছে না, কাউকে নিজের মতো করে কিছু বলে বুঝাতে পারছে না, তবুও তার নিজের মধ্যে একটি জগৎ সৃষ্টি করেছে, সে ওইভাবেই নিজেকে পরিচালনা করে। সে শুধু গ্রহণ করেনি, নতুন নতুন রূপে রং আরোপ করে এটাকে বৈচিত্র্যময় করে তুলছে। সে সারাদিনে কি কি কাজ করে, এখন আমরা সেই বর্ণনাটুকু জেনে নিই। খুব ভোরে ওঠে সে, ভোর 4টের সময়। পূর্বাকাশে দপদপ করে আলো জ্বলে তখন। পরিচিত বন্ধুকে দেখলে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, ঠিক তেমনই হাসি ফুটে ওঠে মিনুর মুখে। মনে মনে বলে, সই ঠিক সময়ে উঠেছি। বৈজ্ঞানিকের চোখে শুকতারা একটি বিশাল প্রকাণ্ড গ্রহ, আর কবির চোখে ঈশাবসনের আলোকদূত, কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী তার কোনো পিসে মশাই এর গৃহস্থালিত উনুনে আগুন জ্বালাবার জন্য। পিসে মশাইয়ের আকাশে হয়তো ডেইলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসে মশাইয়ের কথা। তো এইখানে বোঝানো হয়েছে এতটুকুই যে সে প্রতিদিন সকালে কি করে, অনেক কাজ করে। তো সেখানে সে প্রতিদিন ভোরবেলায় 4টের সময় উঠে সে আকাশের দিকে তাকায়, তখন আকাশে শুকতারা দেখা যায়। এই শুকতারাটা প্রকৃতপক্ষে কি, আমরা জানি শুকতারা বা সন্ধ্যাতারা নামে আমরা যে দুইটা জিনিসকে চিনি। শুকতারা হচ্ছে ভোর হবার আগ মুহূর্তে আকাশে যে উজ্জ্বল তারাটি দেখা যায় সেটি হচ্ছে শুকতারা। আর সন্ধ্যাবেলা হওয়ার ঠিক আগ মুহূর্তে, সন্ধ্যা হবে এই সময়টাতে আকাশে যে উজ্জ্বল তারা দেখা যায় সন্ধ্যার শুরুর দিকে, সেটি হচ্ছে সন্ধ্যা তারা। আর এই দুইটা তারা কিন্তু একটাই জিনিস, এইটা হচ্ছে শুক্র গ্রহ। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ হচ্ছে শুকতারা বা শুক্র গ্রহ। এটাকে আমরা তারা বললেও আসলে প্রকৃতপক্ষে এটি একটি গ্রহ। তাই বৈজ্ঞানিকের চোখে শুকতারা হচ্ছে একটি বিশাল গ্রহ, আর কবির চোখে এটি নিশা অবসানের আলোকদূত। নিশা মানে হচ্ছে রাত,
যে একটা বার্তা সেটা পৌঁছে দেয় এই শুকতারা। শুকতারা হচ্ছে ভোর হবার ঠিক আগ মুহূর্তে এটা উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। কিন্তু মিনুর দেখেছে সই। সই মানে কি? সই মানে হচ্ছে বন্ধু, স্বর ও সই। সই সই মানে বন্ধু, সখা এই জাতীয়। তো মিনু তাকে সই কেন ভাবে? সে ভাবে যে সেও তার মতো ভোরবেলায় ওঠে, তারপরে সে যেমন প্রতিদিন কয়লা ভাঙে, আর এই শুকতারাও বুঝি আকাশের গায়ে কোনো এক পিসে মশাই, সে যেমন পিসে মশাইয়ের বাড়িতে থাকে এরকম কোনো পিসে মশাইয়ের বাড়িতে থেকে কয়লা ভাঙে, আগুন জ্বালায়, এই কাজগুলো করার জন্য সে ভোরবেলা উঠতেছে। এটা তার কল্পনার জগৎ। তো আকাশের পিসে মশাই, তার পিসে মশাই যেমন ভোরবেলা উঠে হাঁটাহাঁটি করে তার কাজগুলো দেখে, ঠিক তেমনই আকাশে কোনো পিসে মশাই আছে যে ওই শুকতারার কাজগুলো দেখাশোনা করে। তো এরকম তার চিন্তার জগৎকে বর্ণনা করা হয়েছে। আশপাশে কোনো কালো মেঘের টুকরা যখন দেখতে পায় তখন সে ভাবে ওই যে কয়লা কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আর মুচকি হাসে। সে আকাশে কোনো মেঘ দেখতে পেলে সেটাকে ভাবে যে এটা হচ্ছে কয়লা। কয়লাগুলো হচ্ছে ওর শত্রু। আমরা দেখতে পাচ্ছি যে মিনুর একটা শত্রু হচ্ছে কয়লা। কেন শত্রু? শত্রুর উপর ও হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয়। ওর হাতুড়িটার নাম রেখেছে গদাই। তারপর সে প্রতিদিন কিন্তু কয়লা ভাঙতে যায়। তার প্রতিদিনের আরেকটা কাজ হচ্ছে কয়লা ভাঙা। তো সে প্রতিদিন এই হাতুড়ি দিয়ে কয়লাগুলো ভাঙে। হাতুড়ির একটা নাম আছে, সেটার নাম হচ্ছে গদাই। আর যে পাথরটার উপর সে কয়লা ভাঙছে তারও একটা নাম দিয়েছে সে, তার নাম হচ্ছে শানু। তো শানের সঙ্গে মিল আছে, শান মানে হচ্ছে পাথর, পাথরের সঙ্গে মিল আছে বলেই তার এই নামটা দিয়েছে শানু। তো কয়লা গাদার কাছে সে যখন রোজ রোজ গিয়ে কয়লা ভাঙে তখন ওদের মনে মনে ডাকে, বলে ও গদাই, ও শানু ওঠ, এবার রাত পুইয়ে গেছে, মানে হচ্ছে রাত পোহায়ে গেছে বা রাত কেটে গেছে, এখন ভোর হয়ে উঠছে। তো এই কথাটা সে প্রতিদিনই যায় এদেরকে বলে। সই এসে কয়লা ভাঙছে, তোমরাও ওঠো। কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট হিসিস একটা শব্দ করে। তো সকাল যখন হয়ে যায় তখন সে ভাবে যে তার সে যে সই শুকতারা সেও তার মতো করে উঠছে, কয়লা ভাঙছে, এরকম তার কল্পনা জগৎকে সে সাজিয়ে দিয়েছে। তো এভাবে সে প্রতিনিয়ত কয়লা ভাঙে, রান্না করে, বিভিন্ন কাজকর্ম করে। কয়লা ভেঙে তারপর সে ছুটে যায় ঘুটের কাছে। ঘুটে তার কাছে ঘুটে নয়, তরকারি। উনুনের নাম রাক্ষসী। উনুন রাক্ষসী তেল দিয়ে ঘুটে তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের সে খাবে। আর যখন আঁচটা গনগন করে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলো তখন তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। তো এভাবে সে নিজের জগৎটাকে সাজিয়ে নিয়েছে। রান্না করার জন্য দরকার হয় কয়লা, সেই কয়লাটাকে সে ব্যবহার করে রান্নার জন্য। তখন আগুন যখন জ্বালিয়ে থাকে তখন যদি আগুনের আঁচ অনেক বেশি হয় তখন সে অনেক খুশি হয়, কারণ সে ভাবে যে কয়লাগুলো অনেক জ্বলছে, তার মানে এগুলো হচ্ছে অনেক মাংসগুলো জল জল করছে। আর রাক্ষসীর তৃপ্তি, আগুনকে সে রাক্ষসী মনে করে, রাক্ষসী এটাকে খেয়ে খুব তৃপ্তি পাচ্ছে, এই চিন্তা ভাবনা করে। তার চিন্তার জগৎটা সম্পূর্ণ একটি কাল্পনিক জগৎ। তো সে যখন আকাশের দিকে তাকায় তখন সে দেখে যে উষার লাল আভা ফুটেছে কিনা। সকালবেলা ভোরবেলার যে লাল রঙের সূর্যের আলো আভা ছড়িয়ে যায় সেটা উঠেছে কিনা এটা লক্ষ্য করে। উষার লাল আভা যেদিন অনেক ভালো করে ফোটে সে সেদিন ভাবে যে তার বন্ধু শুকতারার উনুনে বা চুলায় অনেক ভালো তাপ উঠেছে, আঁচ উঠেছে। আর যেদিন আলো জ্বলে না, আকাশ যেদিন মেঘে ঢাকা থাকে সেদিন সে ভাবে যে ছাই পরিষ্কার করেনি, তাই আঁচ ওঠেনি আজ। এভাবে নিজে একটা অভিনব নতুন একটা জগৎ সৃষ্টি করে সে মনে মনে এই জগৎটাকে তৈরি করেছে।
সেই জগতের সঙ্গে বাইরের জগতের কোনো মিল নেই। এরা সম্পূর্ণ একটি কাল্পনিক চিন্তা চেতনা নিয়ে সে একটি বড় একটা জগৎ সাজিয়েছে, বড় একটা ক্ষেত্র সাজিয়েছে। তো এখানে তার চিন্তা ভাবনা তার মতো করে, এর সাথে কোনো বাইরের জগতের বাইরের চিন্তা ভাবনার সাথে মিল নেই। আগে বলেছি কয়লা হচ্ছে তার শত্রু, সে জগতে তার শত্রু মিত্র বলে সব আছে। তার বন্ধু ছিল আমরা দেখছি শুকতারা, আর শত্রু ছিল সই। এছাড়াও তার আরো অনেক শত্রু আছে, আরো একজন শত্রু আছে, সেগুলো হচ্ছে বোলতা ভিন্ডুল। এটাকে আমরা কম বেশি চিনি, এগুলোতে কামড় দিলে অনেক ব্যথা লাগে, তো এগুলোকে সে শত্রু হিসেবে চেনে, আর এগুলোকে সে মেরে অনেক অনেক খুশি হয়। তার একদল শত্রুকে সে মারে অনেক খুশি হয়, কারণ এটা কোনো একদিন তাকে কামড়েছিল, যার কারণে সে এই যন্ত্রণা এখনো ভোলেনি। প্রতিশোধই তো ছাড়ে না সে। যখন দুপুরে পিসিমা ঘুমোয় তখন সে ঘুরে বেড়ায় কোমরে কাপড় জড়িয়ে, আর গামছার একটা প্রকাণ্ড গেরো বেঁধে। বলতা আর ভিন্ডুল তখন দেখতে পেলে সে গামছা দিয়ে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মারে। অবাধ্য লক্ষ্য, মানে যেটাকে সে লক্ষ্য করছে ঠিক সেটাকে মেরেই ছাড়বে, এভাবে সে সেগুলোকে মারে। তো মিনু গল্পে এখানে তার দেখতে পাচ্ছি শত্রু মিত্র বন্ধু অনেক ধরনের সম্পর্কের সাথে জড়িত। তো সে যখন ভালো কিছু করে থাকে সে তখন অনেক উচ্ছ্বসিত একটা অভিব্যক্তি, আনন্দের একটা ভাব প্রকাশ করে, আর যখন সে কষ্ট পায় তখন সে হিস হিস একটি শব্দ করে। তো আমরা এই গল্পটিতে তার অনেক ধরনের ভালো লাগা মন্দ লাগা আনন্দ ও কষ্টের অনুভূতিগুলো প্রকাশ পেয়েছি। সে কিভাবে প্রতিশোধ বা ক্ষোভের বিষয়গুলো তুলে ধরে সেগুলো সম্পর্কে জানতে পারলাম। তার সবগুলো জিনিসের এক একটা নিজস্ব নামকরণ আছে, যেমন ঘটিটার নাম রাখছে পুটি, আবার রান্নাঘরের সব বাসনগুলো আলাদা আলাদা নাম রেখেছে, এগুলো তার বন্ধুর মতো, তো সেগুলোকে সে আলাদা আলাদা সব নাম দিয়ে জড়িয়ে রাখছে। তারপর 4টে গ্লাস আছে, সেগুলোকে সে নামকরণ করছে। এভাবে প্রত্যেকের সাথে একটা কাল্পনিক জগতের সৃষ্টি করেছে, আর সেই জগৎকে সে তার মতো করে দেখে এবং পরিচালনা করে, যার সাথে আমাদের সাধারণ জগতের কোনো মিল নেই। একই রকম 4টি গ্লাস, আর সেই গ্লাসের নামগুলো দিয়েছে হারু কারু, এই কোয়ালিটির কিছু নাম আছে। তো এগুলো সব একরকম দেখতে, আমাদের চোখে কোনো পার্থক্য নেই, কিন্তু সে এটাকে আলাদা আলাদা করে পার্থক্য করতে পারে, কারণ তার জগৎটা সম্পূর্ণই ভিন্ন। গ্লাসগুলো যখন মাঝে ধোয় বা মনে হয় সে মনে করে যে এটাকে, তখন সে গোসল করাইতেছে। মিটশেফরা হচ্ছে ওর শত্রু, ওটার নাম দিয়েছে গপ গপা। গপ গপ করে সে সবগুলো খাবার পুড়ে নেয়, মাঝে মাঝে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিটশেফের চকচকে তালাটার দিকে, আর বলে আমর মুখ পোড়া সব জিনিস পুড়ে বসে আছে। মিনুর আরেকটি দৈনন্দিন কর্তব্য হচ্ছে সে প্রতিদিন একবার কমপক্ষে ছাদে যাবে। ছাদ থেকে সে বড় একটা কাঁঠাল গাছ দেখতে পায়, সেই কাঁঠাল গাছের শুকনো একটা ডাল বেরিয়ে আসছে ছাদের দিকে, সেই ডালটার দিকে সে অনেক আগ্রহ নিয়ে চেয়ে থাকে, কারণ ওই ডালে বসে থাকে একটি হলুদ পাখি। সমস্ত অন্তর যেন তার ওই দৃষ্টিপথে বেরিয়ে গেছে এবং ওই ডালটাকে নিয়ে আশ্রয় করছে। তার মানে সে এই ডালটাকে এত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে যে তার সমস্ত চিন্তা ভাবনা সব ওই ডালটার মধ্যে ঘিরে আছে, আর ওই ডালটাকে সে লক্ষ্য করে। তো আমরা দেখতে পাচ্ছি আবারও যে সে কিন্তু প্রত্যেক দিনের একটা কাজের মধ্যে কাজ হচ্ছে, সে প্রতিদিন একবার করে ছাদে যেতেই হবে তার। আর ছাদে গিয়ে সে কি করে, অবসর সময়ে সে ছাদে গিয়ে একটি কাঁঠাল গাছের শুকনো ডালকে লক্ষ্য করে এবং সেটাকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। আর সে ডালটার দিকে অনেক আগ্রহ নিয়ে চেয়ে থাকার কারণ কি? এরও কারণ আছে। তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। তার বাবাকে সে কখনোই দেখে নাই। অনেকদিন আগে তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল।
থাকে। বিদেশ থাকার কারণে মিনু বড় হলে নাকি তার কাছে ফিরে আসবে অনেক দূর বিদেশ। আর মিনু যখন বড় হবে তখন তার বাবা তার কাছে ফিরে আসবে। তো মিনু ধীরে ধীরে বড় হচ্ছে, শিশু ছোট থেকে ধীরে ধীরে কিশোরীর দিকে যাচ্ছে। তার বয়স এখন 10। তো তার বাবা নাকি বিদেশ গেছে, তো কোনো একদিন ফিরে আসবে এটা তার ধারণা, হয়তো তার কোলেই আসবে। এটা দ্বারা আমরা যতটুকু বুঝতে পারছি যে তার বাবা প্রকৃতপক্ষে বেঁচে নেই, আর তার এই জীবন্ত কল্পনাটা সম্পূর্ণই তার চিন্তার জগৎ। ব্যাপারটা সে ভালো করে তখন বুঝতে পারেনি। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়ে গিয়েছিল যে তার বাবা ফিরে আসবে। মিনু কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে সে ভাবত। তার কোলে আসবে এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা জিনিস অন্তত বুঝতে পারি যে হয়তো তার কোলের সন্তানই তার বাবা হিসেবে তার বাবার মতো করে তাকে ভালোবাসবে বা তার ব্যবহারটা বহন করার কোনো একদিন যোগ্যতা অর্জন করবে। এ ধরনের একটা চিন্তা ভাবনা থেকে হয়তোবা যে এই কথাটি বলছিল বা এই কথাটি শুনতে পেয়েছিল যে তার বাবা অনেক দূরে আছে, আর এটা অনেক সময়ের ব্যাপার, সে যখন বড় হবে তখন তার কাছে হয়তো ফিরে আসবে, তার কোলে ফিরে আসবে। তো এটা অন্য ধরনের চিন্তা ভাবনার দিক থেকেও হতে পারে, যেমন তার বাবা অনেক দূরে বসবাস করছে, তারপর হয়তোবা কোনো একদিন ফিরে আসবে। আর সে কিন্তু পুরো ব্যাপারটাকে না বুঝতে পেরে একটা জিনিসই ধারণ করছে, সেটা হচ্ছে যে তার কাছেই হয়তো ফিরে আসবে, তার বাবা কোনো একদিন ফিরে আসবে। তো সে কত বড় হলে ফিরে আসবে, কখন ফিরে আসবে, এই নিয়ে সে সবসময় চিন্তা করত, আর কথাটি নিয়ে মাঝে মাঝে সে ভাবত। এমন একটা সময় একদিন একটা ঘটনা ঘটছিল। সেদিনও ছাদে দাঁড়িয়েছিল, সে দেখতে পেল পাশের বাড়ির একটা শিশু বা ছেলেমেয়ের বাবা বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে। আর ঠিক সেই সময় তার নজরে পড়ল ওই যে কাঁঠাল গাছের সরু ডালটা, সেই ডালটিতে হলদে পাখি এসে বসছিল। আর সেদিন থেকে তার একটি বদ্ধ ধারণা, মানে স্থির ধারণা, সে শুধু এটাই ভাবতে লাগলো যেদিন ওই কাঁঠাল গাছের সরু শুকনো ডালে হলদে পাখি এসে পড়বে, ঠিক সেদিন তারও বাবা আসবে। তার বাবাও কোনোদিন আসবে যেদিন ওই ডালে হলদে পাখি বসবে। তাই সে ফাঁক পেলে ছাদে চলে যায়, আর এটা তার দৈনন্দিন কাজের মধ্যে একটা। সে প্রতিদিন কমপক্ষে কোনো একবার ছাদে যাবে। কিন্তু হলদে পাখি যে আর আসে না, বসে না, তবু রোজ একবার সে ওই ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না। এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে, মানে কাঁপুনি দিয়ে তার জ্বর এলো। সে খুব অসুস্থ বোধ করলো। সেদিনও সে প্রতিদিনের মতো কয়লা ভাঙতে গেল, আর তার চোখে শুকতারাটা পড়লো। শুকতারার সাথে সে কথাও বলল, কিন্তু সে তার অসুস্থতার কথা অন্য কাউকে বলার মতো না হলেও সে মনে মনে ওই শুকতারা বা তার শোয়ের সাথে আলোচনা করছিল। শরীরটা তার বড্ড বেশি খারাপ হতে লাগলো, আর জ্বর ধরতে পারলো না। সেদিন আস্তে আস্তে শুয়ে পড়লো সে বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। সে স্বাভাবিক না মনে করে একটা অস্বস্তি বোধ করতে থাকলো, তার কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। আর তখন সে কি করলো, সে আস্তে আস্তে গিয়ে বিছানায় শুয়ে পড়লো। নিজের ছোট্ট ঘটিতে মিনু জ্বরে খানিকক্ষণ কাঁপছিল। জ্বরের পরে হঠাৎ তার মনে হলো যে একটা দরকারি কাজ সে করেনি। কোন কাজটা করেনি? সে আজ ছাদে যায়নি। সে আজকে ছাদে যায়নি, তাই সে ধীরে ধীরে উঠে তারপর পিছনের দরজা খুলে সে ছাদের সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালো। সিঁড়ির কাছে কিছুক্ষণ সে দাঁড়িয়ে থেকে চোখে পড়লো যে লাল হয়ে গেছে পূর্ব দিকের আকাশটা। বাহ, চমৎকার আজ
আজ সইয়ের একটু। তারপর সে আবার ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখলো যে সেখানে সেই সরু চিকন ডালটার উপরে হলদে পাখি এসে বসছে। তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। সে খুব আনন্দিত অনুভব করলো। সে অনেক অসুস্থ। সে অসুস্থতা সত্ত্বেও সে ছাদে এসে দাঁড়িয়েছে। কিন্তু সে যখন এই হলদে পাখিটাকে দেখার জন্য দাঁড়িয়েছে আর ঠিক সেই হলদে পাখিটাকে দেখে ফেললো, তখন সে আনন্দের সীমা হারিয়ে ফেললো। সে অনেক বেশি আনন্দিত হলো। আর একটা হলদে পাখি যেহেতু গাছের ডালে এসে বসছে, তার যে ধারণা ছিল যে হলদে পাখি যেদিন ডালে এসে বসবে ঠিক সেদিনই তার বাবা আসবে। তো এই ধারণা অনুযায়ী সে তখন ধরে নিল যে তার বাবাও আসছে। আর এক মুহূর্ত সে ছাদে দাঁড়ালো না, যদিও তার পা টলছিল, কিন্তু সে বাইরে বেরিয়ে এলো। শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটিতে বিশেষভাবে ফুটে উঠেছে একটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ একটি কিশোরী মিনু, তার দৈনন্দিন কার্যক্রম ও তার পিতৃবোধ, তার বাবাকে না পাওয়া বা বাবার কথা চিন্তা করে প্রতিনিয়ত বাবার প্রতীক্ষায় থাকা একটি করুণ ঘটনা। এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে, এই গল্পটি পাঠের অন্যতম উদ্দেশ্য হচ্ছে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলা। শারীরিক অসুস্থ, মানসিকভাবে অসুস্থ মানুষগুলো প্রতিনিয়ত নিজেকে অসহায় এবং অনেক অভাবী মনে করে, কারণ তার শারীরিক যদি সমস্যা থাকে সেই জিনিসটাকে সে বারবার অভাব বোধ করে। তার বিভিন্ন ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, যে জিনিসটা সে সবার কাছে প্রার্থনা করে। আর মানসিকভাবে অসুস্থতার ক্ষেত্রে একই ধরনের ঘটনা, সে মানসিকভাবে অনেকটাই অসুস্থ থাকে, যার কারণে সে স্বাভাবিক অনেক কার্যক্রম থেকেই দূরে থাকে। আর তার কার্যক্রম যে তার নিজের একটি চিন্তা ভাবনা তৈরি করে থাকে, সেটার জন্য সে প্রতিনিয়তই চিন্তিত থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব শব্দের অর্থ অংশ। শব্দের অর্থ অংশে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। পেট ভাতায়, পেটে ভাতে মানে হচ্ছে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে। আমার যতটুকু খাবারের দরকার ঠিক ততটুকু খাবারের বিনিময়ে যখন আমরা কোনো একটা কাজে যুক্ত হই, তখন ওই কাজটা হয় পেটে ভাতে কাজ। তো খাবারের বিনিময়ে যখন আমরা কোনো কিছু গান করি, যেমন পেটে ভাতে কাজ করে থাকি, পেটে ভাতে বেঁচে আছি, এরকম ব্যাপারটা বর্ণনা এই পেটে ভাতে শব্দটি ব্যবহার করা হয়েছে। কালা, আমরা দেখতে পাচ্ছি কয়েকার কালো একালা শব্দটি অর্থ হচ্ছে বধির। বধির মানে হচ্ছে যারা কানে কম শোনে। কিন্তু আমরা আঞ্চলিকভাবে কিন্তু কালো রংটাকে কালা বলে থাকি, এটা প্রকৃত অর্থ বহন করছে না। প্রকৃত অর্থ হচ্ছে কালা মানে বধির, যারা কানে কম শুনে। ষষ্ঠ ইন্দ্রিয়, আমরা জানি মানুষের শরীরে অন্যতম 5টি ইন্দ্রিয় রয়েছে: চোখ, কান, নাক, জিভ ও ত্বক। চোখের সাহায্যে আমরা দেখি, কানের সাহায্যে আমরা শুনি, নাকের সাহায্যে আমরা নিঃশ্বাস গ্রহণ করি, জিভের সাহায্যে স্বাদ গ্রহণ করি, আর ত্বকের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের অনুভূতি পেয়ে থাকি। এটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। আর এর বাইরেও আরেকটি ইন্দ্রিয় আছে, সেটা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়। এই ষষ্ঠ ইন্দ্রিয় বলতে বোঝানো হয়েছে একটি নতুন চিন্তার জগৎ, যার মাধ্যমে মিনু তার নতুন একটি জগৎ সৃষ্টি করছে। সে যদিও চোখে দেখতে পায় না, চোখে দেখতে পায়, কানে শুনতে পায় না, কানে কম শুনতে পায়, কথা বলতে পারে না, জিভের অ্যাকশনটা তার সঠিকভাবে হয় না। তো এর কারণে সে নতুন একটা চিন্তা চেতনার মাধ্যমে নতুন একটা পরিবেশ তৈরি করছে, যার মাধ্যমে সে নিজের মতো করে ওটাকে ভাবে। এটাকেই ষষ্ঠ ইন্দ্রিয় বলে বোঝানো হয়েছে। শুকতারা, শুকতারা সম্পর্কে আমি প্রথম দিকেও বলেছি। শুকতারা হচ্ছে একটি গ্রহ, যদিও তারা মানে হচ্ছে নক্ষত্র।
যে নক্ষত্রের মতো দীপ্তিমান একটি ফোঁটা বা তারা দেখতে পাই। নক্ষত্র মূলত তারা, আর দীপ্তিমান যে গ্রহটাকে দেখতে পাই সেটি হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ, তাই এটিকে এভাবে দেখা যায়। আর গ্রহ কি? গ্রহ হচ্ছে সূর্যকে প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। সূর্যকে প্রদক্ষিণ করে যে বস্তুটি ঘোরে সেটা হচ্ছে গ্রহ। সই কি? সই সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করছি। সই হচ্ছে বন্ধু বা সখীর কথরূপ, বান্ধবী, সহচরী এই শব্দের অনুরূপ হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি কথরূপ। আকাশবাসী, আকাশবাসী বলতে সে চিন্তা করেছে যে আকাশে একটা জনপদ আছে, আকাশে একটি এরকম পৃথিবীর মতো বসবাসপূর্ণ একটি এলাকা রয়েছে যেখানে ঊর্ধ্বলোকে মানুষ বসবাস করে। এটা মিরু সম্পূর্ণ চিন্তার জগতের ধারণা। কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী সে চিন্তা করে যে আকাশে আরেকটি জগৎ আছে যেখানে সাধারণ মানুষ বসবাস করতেছে, এইভাবে তারা দিন যাপন করতেছে। তো এরপরে প্যাসেঞ্জারি, এর মানে হচ্ছে ডেইলি প্যাসেঞ্জারি। এই শব্দটির অর্থ হচ্ছে প্রত্যহ যাতায়াতকারী। প্যাসেঞ্জার মানে পথিক, আর প্যাসেঞ্জারি মানে হচ্ছে যাতায়াতকারী। আর ডেইলি মানে তো প্রত্যহ, এটা অলরেডি সবাই জানি। ইংরেজি শব্দটাকে বাংলা লেখার কারণে আমাদের কাছে বেশ কঠিন মনে হচ্ছে। ডেইলি প্যাসেঞ্জার মানে কি? প্রত্যহ যাতায়াতকারী। উনুন, উনুন মানে হচ্ছে চুলা। মিট শেলফ, এটি হচ্ছে রান্নাঘরে খাদ্য রাখার জন্য তাক বিশিষ্ট একটি বাক্স। তাক বিশিষ্ট বাক্সটাকে আমরা কম বেশি সবাই এই ইংরেজি নামের সাথেই পরিচিত। এছাড়াও রয়েছে খিড়কি। খিড়কি হচ্ছে বাড়ির পেছনের দরজা। আর রোমাঞ্চিত একটি শব্দ ছিল, এটি নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। রোমাঞ্চিত মানে হচ্ছে আনন্দিত, পুলকিত ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও বলছি, এই গল্পটি পাঠ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ শিশুদের প্রতি, অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ, ভালোবাসাকে জাগ্রত করা। মমত্ববোধ ও ভালোবাসাকে জাগ্রত করা। আমরা এখন এই গল্পটিতে যে কথাগুলো বর্ণিত হয়েছে সেগুলোকে সংক্ষেপে একটু আলোচনা করব, যে এই গল্পটিতে মূল কথাগুলো কি ছিল। বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের পরিবেশ। তো প্রত্যেকেই কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, এক একজনের এক এক দিক থেকে অসম্পূর্ণতা রয়েছে। কেউ কানে কম শুনতে পায়, কেউ চোখে কম দেখতে পায়, কেউ চোখে দেখেই না, কেউ কানে শোনেই না, কেউ কথা বলতে পারে না, কেউ তোতলে কথা বলে। এছাড়াও বিভিন্ন শারীরিক সমস্যা, কেউ পা দিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছে না, শারীরিক বিভিন্ন অঙ্গের প্রতিবন্ধকতা ও মানসিকভাবে বিপর্যস্ততা, বিভিন্ন ধরনের অসুখ বা রোগাক্রান্ত হয়ে থাকে। আর এই কারণেই মানুষকে বলা হয়েছে বিচিত্র। আর আমাদের এই বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের সমাজ। একই সমাজে বিচিত্র ধরনের মানুষগুলো বসবাস করতেছে। কেউ অসুস্থ, কেউ সুস্থ, কিংবা কেউ পুরো সুস্থ নয়। বাক প্রতিবন্ধী মানুষেরও সমাজে প্রায়ই দেখা যায়। ছোট শিশু মিনু একটি বাক ও শ্রবণ প্রতিবন্ধী। সে কথা বলতে পারে না, কানেও কম শুনতে পায়, তার মা বাবাও নেই। এদেরকে আমরা বলে থাকি সাধারণত এতিম বা অনাথ। তো তাই বলে সে জীবনকে তুচ্ছ মনে করে না। মিনু যদিও তার বাবা মা নেই, সে কথা বলতে পারে না, সে কানে কম শুনতে পায়, তবুও সে কখনো জীবনকে তুচ্ছ মনে করে না। সে নিজের মতো করে নিজেকে অন্য রকম একটা জগতের মধ্যে সাজিয়ে নিয়েছে। দুঃসম্পর্কের কোনো এক আত্মীয়ের বাসায় সে থাকতে তাকে থাকতে হয়। সেখানে সে গৃহকর্মে, বাড়ির যে কাজগুলো আছে সবগুলো কাজে সে অত্যন্ত মনোযোগের সাথে সম্পূর্ণ করে থাকে। সারাক্ষণ সে কাজের মধ্য দিয়ে থাকে। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও তার মিতালি পাঠিয়েছে। কিভাবে? সে প্রতিদিন কিন্তু চাঁদে উঠে কাঁঠাল গাছটিকে লক্ষ্য করে সে কাঁঠাল গাছের একটি ডালের দিকে তাকিয়ে থাকে। যদিও এটা একটি ঘটনাপূর্ণ, তো সে একটি হলদে পাখিকে দেখতে থাকে। এছাড়াও সে প্রতিদিন প্রকৃতির বিভিন্ন
গ্রহ ও অন্যান্য পরিবেশের সাথে গড়ে তুলেছে মিতালি। শুকতারাকে সে তৈরি করেছে সই হিসেবে। সে দেখে যে তার বন্ধু তার মতো করেই কাজ করছে। নতুন সূর্যকে সে নিজের জ্বালানো চুলের সঙ্গে তুলনা করতেই ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে আনন্দ জাগে। এর কারণ হচ্ছে পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমনে সে হলদে পাখির আগমন লক্ষ্য করেছিল। একদিন তার বাবাও ফিরে আসবে এই কথাটি সে একটি ধারণা করে নিয়েছিল যে আজ যেহেতু হলদে পাখি আসার কারণে তার প্রতিবেশীর বাবা এসেছে, তার মানে আরও একদিন যখন হলদে পাখি গাছে এসে পড়বে ঠিক তখনই তার বাবাও আসবে। তো সে তার পিতার জন্য মনে মনে অপেক্ষা করে থাকে। আর হলদে পাখি আসে কিন্তু তার পিতা আর আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব, এটি সে কাউকে বর্ণনা করতে পারছে না। তবুও সে স্বপ্ন দেখে যে কোনো একদিন তার বাবা আসবে। আর এই স্বপ্ন তাকে সকল প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। সে প্রতিনিয়তই প্রত্যাশা থাকে, আশা করে থাকে যে তার বাবা কোনো একদিন আসবে। আর এই হলদে পাখিও কোনো একদিন সেই সরু কাঁঠাল গাছটির ডালে বসবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠ থেকে জানলাম যে মিনু সে প্রতিদিন কিভাবে তার জীবনযাপন করছে, তার নানা প্রতিবন্ধকতা সম্পন্ন জীবনটাকে সে কিভাবে নতুন করে সাজিয়ে নিয়েছে তার মতো করে। আমরাও কিন্তু পারি আমাদের জীবনে যে সকল নানা ধরনের প্রতিকূলতা আছে সেগুলোকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে নতুন করে নতুন একটি জগৎ সৃষ্টি করতে, চিন্তার জগতের মাধ্যমে আমরা নতুন করে বেঁচে থাকতে পারি, সমাজের সাথে তাল মিলিয়েও চলতে পারি যাদের প্রতিবন্ধকতা না আছে। তো শারীরিক বা মানসিকভাবে অসুস্থ বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুকে নিয়ে একটি গল্প আমরা পড়েছি। এরকম আরও নতুন করে আমরা গল্প লিখতে পারি। আমাদের এলাকায় যদি কোনো শিশু বা কিশোরী বা কিশোর এরকম হয়ে থাকে, যদি কোনো এই ধরনের সমস্যাক্রান্ত মানুষ থাকে, শারীরিক বা মানসিকভাবে সে অসুস্থ বিশেষভাবে চাহিদা সম্পন্ন, যেমন অটিজম আক্রান্ত শিশু, তো এই ধরনের মানুষগুলোকে নিয়ে আমরা ছোট্ট একটি রচনাও কিন্তু লিখতে পারি। মনে রাখবে তুমি যাই লেখো না কেন সেটি যেন তার প্রতি মমত্ববোধ বা ভালোবাসা প্রকাশ পায়, তাকে ঘৃণা করে না, তাকে উপেক্ষা করে না, তার প্রতি একটা অবজ্ঞা বা বিরক্তি প্রকাশ করে না। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সমাজের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণের জন্য পোস্টার বা লিফলেট তৈরি করা এটি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা সেটা আমরা অলরেডি 3, 4, 5 এর ক্লাসগুলোতে জেনেছি, ষষ্ঠ শ্রেণীতে এসেও জেনেছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা হলেন যারা শারীরিকভাবে সুস্থ থাকা সত্ত্বেও তাদের কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো কি, তারা নিজেকে স্বাভাবিক মানুষের মতো উপস্থাপন করতে পারে না, আর অন্য মানুষগুলোকে, সমাজের পরিবারের মানুষগুলোকেও স্বাভাবিকভাবে তারা গ্রহণ করতে পারে না। এটি তাদের একটি বিশেষ প্রতিবন্ধকতা, বিশেষ সমস্যা। তো তাদের চাহিদাটা ভিন্ন। তাদের যদি আমরা সুন্দরভাবে বুঝিয়ে দেই, সেই কাজটা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে তার সমস্যাগুলো বুঝতে চেষ্টা করি এবং তাকে সমাধানের পথ দেখিয়ে দেই, তাহলে সে স্বাভাবিকভাবে চলতে পারবে। আর তার সমস্যাগুলো জানতে হবে আগে এবং তার সমস্যাগুলো সমাধানে এগিয়ে যেতে হবে। এই দুইটা কাজের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। এছাড়াও অনেক অনেক কাজের মাধ্যমে তাদেরকে আমরা স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত করতে পারি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট, পোস্টার এগুলো সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি যে একটি বড় পেপারে তাদের জন্য আমরা কি করতে পারি, এ ধরনের এক একটি বাক্য আলাদা আলাদা দিকে আমরা সেটাকে লিপিবদ্ধ করতে পারি। যেমন আমরা একটা পোস্টারে লিখব, এরকম একটা পেপার নিলাম বড়, আর সেই পেপারটা লিখলাম আমরা সবাই মানুষ, কাউকে ঘৃণা করে নয়, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুকে ভালোবাসতে হবে, তাদের কথাগুলোকে বুঝতে হবে, আমাদের কথাগুলোকে তাদের বুঝিয়ে সুন্দরভাবে বলতে হবে। কারণ আমরা যেভাবে কথা বলছি সেই কথাটা সবাই একবার শোনার মাধ্যমে বুঝতে পারলো, তার হয়তো বা সেই বিষয়ে
কাজে তাদের এইভাবে সহযোগিতা করার মাধ্যমে তাদের অনেক উন্নতি ঘটানো সম্ভব। যেমন তারা কিন্তু সাধারণ বিষয়ে অনেক সহজে রেগে যায়, আর এই রেগে যাওয়ার ব্যাপারটি আমাদের লক্ষ্য রাখতে হবে তারা যাতে কোনোভাবে রেগে না যায়। আর রেগে গেলে তাদের শান্ত করার জন্য বিভিন্ন স্টেপ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। তো এইভাবে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সামাজিক সচেতনতা তৈরি করতে পারি। আমরা তাদেরকে সামনাসামনি বলে থাকি, এই তুই একটা অটিস্টিক, দূর বিশেষ চাহিদা সম্পন্ন, এই দূরে থাক, তোরা এই দলে থাকিস না, তোদের জন্য আমাদের পিছিয়ে পড়তে হয়। এ ধরনের বিভিন্নভাবে তাদেরকে আমরা অবজ্ঞা করে থাকি। আর এই জিনিসটাকে বাদ দিতে হবে, এই জিনিসটা কখনোই করা যাবে না। তো এইভাবে আমরা নিজেকে উন্নতি করতে পারি, সমাজের উন্নতির জন্য, মানুষের কল্যাণের জন্য কি কি করতে পারি সেই কাজগুলো এই লিফলেট বা পোস্টার তৈরি করে রাখতে পারি। আর সেই কাজগুলো আমরা কি করব, স্কুল যখন খুলবে, করোনাকালীন পরিস্থিতি স্বাভাবিক হলে সেই কাজগুলো অবশ্যই তোমরা সংশ্লিষ্ট টিচারের কাছে জমা দেবে যে আমরা এই কাজগুলো করেছি। তো এই দুইটা কাজ তোমরা করতে পারো। তার পাশাপাশি সরকার বর্তমান ঘোষিত যে অ্যাসাইনমেন্টের ব্যাপারটি বলছে, এই পাঠ্য অংশ থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকতে পারে। আর তোমাদের অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট যে সিলেবাস ও কার্যক্রম আছে সেগুলো অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে কাজটি সম্পূর্ণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। ঠিক আছে, তোমরা আগামী দিনগুলো সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে বেড়ে ওঠো, বিকশিত হও, আর ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।